কিন্তু অরুণ মামা যে ভূত নন তার প্রথম অকাট্য প্রমাণ তিনি মারা তো যাননি। মারা গেলে খবর পেতাম, আত্মীয় বলতে তো যতদূর জানি আমরাই তো আছি। আর দ্বিতীয় অকাট্য প্রমাণ, ভূত কখনো এমন চমৎকার চা কিংবা পাঁঠার মাংস রান্না করতে পারে না। ভূতের রান্না খেয়ে হজম করাটাও সহজ নয়, অথচ দিব্যি হজম হয়ে গেল। ভূতের পাশে শুয়ে রাত কাটিয়ে সকালে নিজেকে জ্যান্ত আবিষ্কার করা কি যায়? মোটেও না। যাকগে, সারা রাত গভীর ঘুমে ঘুমিয়েছি। অরুণ মামা ভূত হলে এমন সুযোগ কি কখনো ছাড়তেন? অতএব খুশি হলাম যত, সাহসও পেলাম তত। অরুণ মামা যখন মানুষ, ভজুয়া লক্ষ্মীও মানুষ ছাড়া ভূত নয়। শুধু আগে স্টেশন মাস্টারের মেয়ে হতভাগিনী মঞ্জুর ব্যাপারটা ধাঁধা থেকে গেল। কতবার উঠোনে জবা গাছের কাছে দাঁড়ালাম সারা সকাল, কিন্তু সে আর ফুল চাইতে এলো না। ফ্রক পরা সুন্দর এতটুকু মেয়েটার বয়স কতই বা হবে, 10-12 বছরের বেশি নয়। তাকে আবার দেখতে পেলে জিজ্ঞেস করতাম, ভূত হওয়াটা সুখের না দুঃখের? ভূতেরা থাকেই বা কোথায়? একসময় হঠাৎ আবিষ্কার করলাম জবা ফুলগুলোতে কালকের মতো আর সুগন্ধ ছড়াচ্ছে না, স্বাভাবিকভাবেই গন্ধহীন হয়ে গেছে আবার। তখন ভীষণ চমক জাগলো। তাহলে কি মঞ্জুর আবির্ভাবের সঙ্গে কি সেই মিষ্টি গোলাপ ফুলের কোনো সম্পর্ক আছে? নিশ্চয়ই আছে। মঞ্জু এসেছিল বলেই জবা ফুল মধুর গন্ধ ছড়াচ্ছিল। এই গন্ধ মঞ্জুই নিয়ে আসে। পরে কথাটা অরুণ মামার কানে তুললাম। উনি বললেন, হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ সুকু। মঞ্জুর বাবা ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান, মা ছিলেন বাঙালি, তাই মেয়ের নাম মঞ্জু রেখেছিলেন। ভদ্রমহিলা খ্রিস্টান হয়েও দেবী চণ্ডিকার ভক্ত ছিলেন শুনেছি। ওই জবা গাছটা তারই লাগানো। নিয়মিত পুজোর ফুল দিয়ে আসতেন। 5 মাইল রাস্তা একা যেতেন, একা ফিরে আসতেন। খুব সাহসী মহিলা ছিলেন। মঞ্জু ওইভাবে ট্রেনে চাপা পড়ে মরার পর উনি নাকি পাগল হয়ে যান। তারপর আর তার পাত্তা পাওয়া যায়নি। অ্যাংলো ইন্ডিয়ান স্টেশন মাস্টার অনেক খোঁজাখুঁজি করেছিলেন। পরে বদলি হয়ে যান আজিমাবাদ জংশনে। শুনেছি আবার বিয়ে করেছেন, ছেলেপুলেও আছে। এইসব কথা শোনার পর মঞ্জুর মায়ের জন্য দুঃখ হলো। মঞ্জু তো ইচ্ছে করলেই ওর মাকে খুঁজে বের করতে পারে, ভূতপ্রেত পারে নাই কে? মাকে দেখা দিলে মায়ের প্রাণে শান্তি আসে। আচ্ছা, আবার যদি ফুল তুলতে আসে মঞ্জু, তাকে বলবো তার মায়ের কথা। কিন্তু আমার প্রতীক্ষা ব্যর্থ হয়, আর মঞ্জুকে দেখি না। জবা ফুলও সুগন্ধ ছড়ায় না। এমনই করে 2 দিন চলে গেল। এই 2 দিনে কোনো অদ্ভুত ব্যাপার চোখে পড়ল না, তাই সাহস বেড়ে গেল। বিকেলে অনেকটা দূর অবধি একা বেরিয়ে এলাম। ফিরে এনে অরুণ মামা একটু বকাবকি করলেন। তারপর বললেন, বেড়াতে গেলে যেন ভজুয়াকে সঙ্গে নিয়ে যায়। পরের দিন মামার কথা মেনে ভজুয়াকে সঙ্গে নিয়েই বেরোলাম। ভজুয়া চমৎকার বাংলা বলতে পারে। সে এই স্টেশনে 10 বছর ধরে আছে। অনেক ভুতুরে ব্যাপার দেখে দেখে তাস হয়ে গেছে। সেই সব গল্প শুনিয়ে কান ঝালাপালা করে দিল সারা রাস্তা। 8 মাইল যাওয়ার পর দেখি একটা ছোট নদী, জল শুকিয়ে বালির চড়া পড়ে আছে। এখানে ওখানে ছোট বড় পাথর ছড়ানো আছে অজস্র। দূর থেকে মনে হবে একপাল হাতি দাঁড়িয়ে বা বসে আছে চুপচাপ। ব্রিজের উপর দিয়ে লাইনটা চলে গেছে দূরের দিকে। আমরা নদীতে নেমে গেলাম। একটা পাথরে বসে সূর্যাস্ত দেখতে থাকলাম। ভজুয়া লোকটি দেখি মহা গপ্পবাজ, অনবরত কথা বলছে, কান করছি না। একসময় সূর্যাস্তের পর সে হঠাৎ থেমে চাপা গলায় বলল, খোকাবাবু, বলছিলুম আর বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক নয়। উঠুন উঠুন, এবার ফিরে যাই। উঠুন, চলুন চলুন। কেন বলো তো? ভূত আসবে। হ্যাঁ? ভজুয়া কেমন যেন হাসলো। হেসে বলল, না না, ভূতের ভয় আমি করি না। আমার বউ তো করেই না, আপনার মামা বাবুও না।
কেউ আমরা ভয় পাই না ভূত দেখে। তাহলে আর থাকা ঠিক নয় এটা বলছো কেন? ভজুয়া ভয়ার্ত চোখে নদীর পাড়ে একটা টিলা দেখিয়ে বলল, ভূতের চেয়েও সাংঘাতিক একজন থাকে ওখানে খোকাবাবু। চুড়েল কাকে বলে জানেন? চুড়েল? সে আবার কি? আপনাদের বাংলা মূল্যকে শাকচুন্নি না কি যেন বলে। কুচকুচে কালো গায়ের রং, মুখটা পেঁচার মতো, লম্বা শরীর, চোখ দুটোর পাতা নেই, তাই পলক পড়ে না। মেয়েদের মতো সাদা কাপড় পরে থাকে। আর খোকাবাবু তার পা দুটো পিঠের দিকে, মানে উল্টোর দিকে ঘোরানো। উল্টো পায়ে হেঁটে সোজা তাকিয়ে সে আপনার দিকে এগিয়ে আসবে। আপনাকে সে মন্তর দিয়ে আটকে ফেললে আপনি নড়তেও পারবেন না। তারপর এমন একটা বিচ্ছিরি চেঁচানি চেঁচিয়ে উঠবে, তা শুনলে রক্ত ঠান্ডা হয়ে যাবে খোকাবাবু। তাই বলছি, এবার চলে আসুন, চলুন বাড়ি চলুন। ভজুয়া, তুমি ভেবো না, তোমাদের চুড়েল আমার একটুও ক্ষতি করতে পারবে না। ভজুয়া পাথর থেকে নেমে দাঁড়ালো, বলল, খোকাবাবু, আপনার ভালোর জন্য বলছি, এখন কিন্তু চুড়েলে বেরোনোর সময়। তুমি যাও ভজুয়া, আমি যাব না। যাও 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 যাও। ভজুয়া আবার কি একটা বলতে যাচ্ছে, আচমকা সেই টিলার দিকে তীব্র চেরা গলা চেঁচানি শোনা গেল। ভজুয়া ঠিক বলেছিল, ওই চিৎকার কোনো মানুষের তো নয়, কোনো জন্তুও নয়। পৃথিবীর কোনো শরীরী প্রাণী অমন অমানুষিক চিৎকার করতেই পারে না। ওই চিৎকার শুনলে সত্যি গায়ের রক্ত হিম হয়ে যায়, হৃৎপিণ্ডে খিল ধরে, শ্বাস প্রশ্বাস ফেলতে মনে থাকে না। ভজুয়াকে দেখলাম চোখের পলকে ব্রিজের উপর পৌঁছে গেছে। আমার পা দুটো আটকে গেছে নদীর বালিতে। পাথর থেকে নেমেছি, কিন্তু পা তোলার ক্ষমতা নেই। সেই অবস্থায় টিলাটার দিকে তাকিয়ে দেখি, হ্যাঁ, একটা আবছা মূর্তি তত্তর করে নেমে আসছে আমার দিকে। ওইটা হলে চুড়েল। এবং সত্যি আমি আটকে গেছি, নড়তেও পারছি না। কয়েক মুহূর্ত পরে নদীর কিনারায় পৌঁছে গেল চুড়েলটা। তারপর পাথর ডিঙিয়ে আমার দিকে এগিয়ে এলো। যে পাথরে বসেছিলাম একটু আগে, সেটার উপরে এসে দাঁড়াতেই তাকে স্পষ্ট দেখতে পেলাম। ভজুয়া ঠিকই বলেছিল, অমন কুৎসিত ভয়ঙ্কর চেহারা কখনো দেখিনি, কখনো না, কল্পনাও করিনি। এই আবছা অন্ধকারে তার চোখ জোড়া জলজল করছে, নিষ্পলক চোখ। তারপর সে বিকট চিৎকার করে উঠল, ঠিক আগের মতো। আমার কানে যেন ঠান্ডা বরফের সূচ ঢুকে গেল। সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরে পেলাম, বুঝতে পারলাম না কোথায় আছি। একটু পরে যেন টের পেলাম শক্ত মাটিতে শুয়ে আছি, এবং কে যেন আমার মুখে জলের ঝাপটা দিল। তখন চোখ খুলে দেখি একটা প্রদীপ জ্বলছে। বদ্ধ এবং ছোট একটা জায়গায় আমি নগ্ন পাথরের মেঝেয় শুয়ে আছি। ধুরমুর করে উঠে বসতেই কে যেন হিন্দিতে বলল, তবিয়ত ঠিক হে বেটা, শরীর ঠিক আছে তো? একজন লেংটি পরা জটাধারী সাধুকে দেখতে পেলাম। আমার ঠিক পিছনে বসে আছেন। তার এক হাতে একটা প্রদীপ আর অন্য হাতে জলের লোটা। এবার লোটাটা এগিয়ে দিয়ে বললেন, পিও, থোড়া সা পানি পিও, পিও। আমি কোথায় আছি? আমার ডেরায় আছো বাবা, কোই ডার নেই। আমি এখানে কেমন করে এলাম? আমি তুলে নিয়ে এসেছি। নদীর কিনারে জ্ঞান হারিয়ে পড়েছিলে। ভাগ্যিস আমি তখন যাচ্ছিলাম নদীর বালি খুঁড়ে জল আনতে, নয়তো খুব বিপদে পড়ে যেতে বাবা। এইসব পাহাড়ে চিতাবাঘ খুব আছে, মরা ভেবে তোমাকে খেয়ে ফেলতো। ভগবানকে কৃপা সে তুমি খুব জোর বেঁচে গেছো বাবা। তাহলে দেখছি চুড়েলটা আমাকে মেরে ফেলতে পারেনি। সাধু গম্ভীর হয়ে তাকালেন আমার দিকে। চুড়েল? হ্যাঁ সাধু বাবা, আমি একটা চুড়েলকে দেখে তার চিৎকার শুনে জ্ঞান হারিয়েছিলাম। বুঝেছি তুমি কাকে চুড়েল বলছো। বেটা, বোকা লোকেরা তাই রটিয়েছে বটে। ও চুড়েল নয়, তোমার আমার মতো মানুষ।
মানুষ? হ্যাঁ বেটা, ও এক হতভাগিনী মেয়ে, পাগলি। এই পাহাড়ের একটা গুহায় থাকে। খিদে পেলে দূর দূরান্তের গ্রামে গিয়ে রাতে চুরি করে এনে খায়, কারণ ও ভিক্ষে চাইলে কেউ দেয় না বেটা। ওর চেহারাটা আগুনে পুড়ে। কেন সাধু বাবা? তোমায় আর কি বলবো বেটা, ওর একমাত্র মেয়ে ঘুমঘুমি স্টেশনে ট্রেনে কাটা পড়ে মারা যায়। সেই সুখে ও পাগল হয়ে কোথায় চলে গিয়েছিল। পরে ফিরে এলো যদি, কি এই নির্জন স্টেশনে ওকে খেতে পড়তে দেবে বেটা? পেটের জ্বালায় ও গায়ে ভিক্ষা করতে যেত। আর ওর সেই মেয়ের বয়সী কোনো মেয়ে দেখলে তার দিকে তাকিয়ে থাকতো। একবার হলো কি, সেই সব গায়ের অশিক্ষিত মানুষ ওকে ডাইনি ভেবে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করলো বেটা। पर भगवान की कृपा से সেই গায়ে পুলিশ এসেছিল সেই দিন। পুলিশ এসে ওই হতভাগিনীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তারপর ঘা সেরে উঠলে ও আবার পালিয়ে আসে ঘুমঘুমিতে। সাধু বাবা দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, ওরই এক বিদঘুটে স্বভাব বেটা। মানুষকে ভয় দেখিয়ে খুব মজা পায়, কিন্তু মাঝে মাঝে শুনি অনেক রাতে মেয়ের নাম ধরে কাঁদছে। আমি সন্ন্যাসী মানুষ বেটা, কিন্তু সে কান্না শুনলে আমিও স্থির থাকতে পারিনি। কিন্তু ওর স্বামী তো বেঁচে আছেন শুনলাম। জংশনে না কোথায় আছেন সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক। আরে সে খোঁজ কি আমি আর নিইনি। তিনি বছর 5 আগে চাকরি ছেড়ে পরিবারকে সাথ অস্ট্রেলিয়া চলে গেছেন। সে ঠিকানা আমি আর জোগাড় করতে পারিনি। যজ্ঞে বহুত রাত हो गया বেটা, এখন এই সামান্য রুটিটুকু খেয়ে ভগবানের নাম নিয়ে শুয়ে পড়ো। থোড়া সা তকলিফ হবে জানি, কিন্তু কি আর করবে বলো, এ তো সাধু সন্ন্যাসীর গুহা। এখন নির্ভয়ে ঘুমাও, সকালে তোমার পরিচয় হাল হদিস শুনবো। আভি আব আরাম কারো। আমায় বরং স্টেশনে পৌঁছে দিন সাধু বাবা। মামা খুব ভাবনায় পড়বেন আমি না ফিরলে। সাধুজি অবাক হয়ে বললেন, স্টেশন? কোন স্টেশন? আর তোমার মামাই বা কে? কেন, ঘুমঘুমি স্টেশন। আমার মামা অরুণ মামা সেখানকার স্টেশন মাস্টার। সাধুজি সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি বলছো তুমি বেটা? ঘুমঘুমি কবে থেকে পোড়া হয়ে আছে? সাইনবোর্ড মে ভাঙা স্টেশন ঘরের গায়ে বড় বড় ইংরেজি হরফে লেখা আছে অ্যাবান্ডন্ড। আমি হতভম্ব হয়ে বললাম, অসম্ভব। না না, এটা হতে পারে না। আজ 3 দিন ধরে আমি আছি সেখানে সাধু বাবা। ঘুমঘুমির টিকিট কেটেই তো আমি সেখানে পৌঁছেছিলাম। না, আমি বিশ্বাস করি না। সাধুজি হো হো করে হেসে উঠলেন আবার। ये लड़का का दिमाग खराब हो गया। ঘুমঘুমি স্টেশনের নামে টিকিটই নেই বেটা। তুমি নিশ্চয় ভুল করছো। হ্যাঁ, ঘুমঘুমির টিকিট চাইলে আজিমাবাদ জংশনের বাবুরা আনাড়ি লোক ভেবে পরের স্টেশনের টিকিট দেয় শুনেছি। পরের স্টেশনের নাম কি জানো বাবা? ঝুমঝুমি। টিকিট তো আমার এই প্যান্টের পকেটেই ছিল। তক্ষুনি বের করে অবাক হয়ে দেখি লেখা আছে ঝুমঝুমি। আবার অজ্ঞান হয়ে যাব মনে হলো। সাধু বাবার সঙ্গে পরের দিন সকালে 1 মাইল হেঁটে গিয়ে সত্যি দেখেছিলাম ওটা একটা আবান্ডেন বা পরিত্যক্ত স্টেশন। যাত্রী ওঠানামা করে না বলে আজিমাবাদ নওলগড় ব্রাঞ্চের এই স্টেশনটা কবে বাতিল হয়ে গেছে। আর কলকাতায় ফিরে গিয়ে শুনি মা চলে গেছেন পাটনা। পাটনা রেলওয়ে হাসপাতাল দিয়ে টেলিগ্রাম গিয়েছিল, ঝুমঝুমি স্টেশন মাস্টার অরুণ রায় করোনারি থ্রম্বোসিসে মারা গেছেন। হ্যাঁ, ভাঙা স্টেশন কোয়ার্টারে কোনো জবা গাছও ছিল না।